জীবন বড়ই অদ্ভুত, তাই না? জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেই যখন পিছনে ফিরে তাকাই, তখন দেখি পাওয়ার খাতাটা শূন্য হলেও না পাওয়ার খাতাটা অভিজ্ঞতায় পরিপূর্ণ। আজ আমি আপনাদের আমার জীবনের এমন একটা গল্প শোনাবো যা হয়তো আপনাদের অনেকের জীবনের সাথে মিলে যেতে পারে। আমি খুব সাধারণ একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার বাবার ছিল নুন আনতে পান্তা ফোড়ানোর সংসার, কিন্তু মনের দিক থেকে আমরা ছিলাম অনেক ধনী। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম একটা সুখের সংসারের, কিন্তু কপালে যা লেখা থাকে তা তো আর খণ্ডানো যায় না। আজ থেকে প্রায় 13-14 বছর আগের কথা। তখন আমি কলেজে পড়ি। যৌবনের সেই দিনগুলোতে পৃথিবীটাকে খুব রঙিন মনে হতো। সেই সময়ই আমার পরিচয় হয় অরুণের সাথে। অরুণ ছিল শহরের নামকরা এক ধনী পরিবারের একমাত্র সন্তান। বিলাসিতার প্রাচুর্যের মধ্যে বড় হওয়া অরুণ যে আমার মতো এক সাধারণ মেয়ের প্রেমে পড়বে তা আমি স্বপ্নেও ভাবিনি। আমাদের প্রেমটা ছিল খুব পবিত্র। আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, কিন্তু কেউ কাউকে খারাপ নজরে দেখেনি। অরুণ আমাকে পাগলের মতো ভালোবাসত। ওর ভালোবাসায় কোনো খাত ছিল না। ও প্রায়ই বলতো, আমি তোমাকে ছাড়া বাঁচব না, আমার পুরো পৃথিবীটা তোমাকে ঘিরে। অরুণের বাবা মা ছিলেন ভীষণ রক্ষণশীল এবং ধনী মানসিকতার মানুষ। তাদের কাছে মানুষের মনের চেয়ে ব্যাংক ব্যালেন্সের গুরুত্ব ছিল অনেক বেশি। অরুণ জানতো তার বাবা মা আমাদের সম্পর্কটা সহজে মেনে নেবে না, তবুও ও আমাকে সাহস দিত। বলতো, চিন্তা করো না, আমি বাবাকে বুঝিয়ে বলবো, বাবা আমাকে অনেক ভালোবাসেন, আমার কথা ঠিক রাখবেন। আমিও ওর কথায় ভরসা পেতাম। স্বপ্ন দেখতাম অরুণের হাত ধরে একদিন ওই বড় বাড়িতে বউ হয়ে যাব, কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে যে আকাশ পাতাল তফাৎ তা বুঝতে আমার খুব বেশি সময় লাগেনি। দিনটি ছিল শুক্রবার। অরুণ আমাকে বলেছিল সে তার বাবাকে আমাদের কথা জানাবে। আমি সারাটা দিন ভয়ে ভয়ে ছিলাম, বুকের ভেতরটা ধুকধুক করছিল। সন্ধেবেলা অরুণ আমাকে ফোন করলো। ওর গলাটা খুব ভারী শোনাচ্ছিল। ও আমাকে বলল, বাবা তোমাকে দেখতে চেয়েছে, কালই তোমাকে নিয়ে যেতে বলেছে। আমি তো আনন্দে আত্মহারা, ভাবলাম হয়তো অরুণের বাবা আমাদের মেনে নিয়েছেন। পরদিন আমি আমার সবচেয়ে ভালো সালোয়ার কামিজটা পরে অরুণের সাথে ওদের বাড়িতে গেলাম। ও মা, বাড়ি তো নয়, যেন রাজপ্রাসাদ। গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান থেকে শুরু করে বাড়ির চাকর বাকর সবাই আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি ভিন গ্রহের কোনো প্রাণী। ড্রয়িং রুমে বসে আছি, অরুণের মা এলেন, সাথে তার বাবা। অরুণের মা আমার দিকে এমন একটা দৃষ্টি দিলেন যেন আমি কোনো আবর্জনা। কোনো ভূমিকা ছাড়াই তিনি বললেন, শোনো মেয়ে, তোমার বাবার নাম পরিচয় সব আমরা জানি। তোমরা যে বস্তিতে থাকো সেই বস্তির সমান দাম আমার এই ড্রয়িং রুমের সোফাটার। আমার ছেলের সাথে প্রেম করার শখ হয়েছে, তাই না? টাকার লোভে বড়লোক ছেলে ভাসিয়েছ। অরুণের বাবাও চুপ করে রইলেন না। তিনি বললেন, দেখো মা, আমরা ব্যবসায়ী মানুষ, লাভ লোকসান বুঝি। আমার ছেলের বিয়ে ঠিক করা আছে চৌধুরী সাহেবের মেয়ের সাথে। তারা আমাদের স্ট্যাটাসের। তোমার মতো ভিখারি ঘরের মেয়েকে আমি আমার বাড়ির কাজের লোক হিসাবেও রাখবো না। আর তুমি স্বপ্ন দেখছো এই বাড়ির বউ হবার? আমি অপমানে মাটিতে মিশে যাচ্ছিলাম। অরুণের দিকে তাকালাম। ও মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ও একবারের জন্যেও প্রতিবাদ করেনি। ওর বাবা মা যখন আমাকে অপমান করে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললেন, তখন অরুণ শুধু ছলছল চোখে আমার দিকে তাকালো। আমি বুঝতে পারলাম অরুণ তার বাবা মায়ের কথার বাইরে যাওয়ার মতো সাহসী ছেলে নয়। ও আমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু ওর বাবা মায়ের অঢেল সম্পত্তির মায়া আর পারিবারিক চাপের কাছে সেই ভালোবাসা খুব তুচ্ছ। আমি কাঁদতে কাঁদতে ওদের বাড়ি থেকে বেরিয়ে এলাম। সেদিন রাতেই অরুণ আমাকে ফোন করে। ও খুব কাঁদছিল, বলছিল, আমাকে ক্ষমা করে দাও, আমি বাবা মায়ের মুখের ওপর কথা বলতে পারি না। তারা যদি আমাকে ত্যায্য করে দেয়, আমি কোথায় যাব? আমি কি খাবো? আমার তো কোনো রোজগার নেই। ওর কথা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল। যে মানুষটা আমাকে বলতো তোমাকে ছাড়া বাঁচবো না, আজ সে কাকার ভয়ে আমাকে ছেড়ে দিচ্ছে। আমি সেদিন বুঝেছিলাম পেট ভরা থাকলে ভালোবাসা সুন্দর দেখায়, কিন্তু পকেটে টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। আমি অরুণকে বললাম, ঠিক আছে অরুণ, তুমি তোমার বাবা মায়ের পছন্দ মতো বিয়ে করো, সুখে থাকো, আমার অভিশাপ তোমাকে দেব না। তবে মনে রেখো, টাকার গরমে তুমি আজ যাকে তুচ্ছ করলে, একদিন হয়তো এই আমি তোমার দীর্ঘশ্বাসের কারণ হব। এর ঠিক 1 মাস পর অরুণের বিয়ে হলো। সারা শহর জুড়ে সেই কি আয়োজন! বাজি ফুটলো, ব্যান্ড পার্টি বাজলো। লোকমুখে শুনলাম অরুণের বউ নাকি পরীর মতো সুন্দরী। তার বাবা অনেক বড় শিল্পপতি, কোটি টাকা খরচ করে
বিয়ে দিয়েছে। আমি আমার ভাঙা ঘরে বসে সেই বাজি ফোটার শব্দ শুনেছি আর চোখের জল ফেলেছি। মনে হচ্ছিল প্রতিটা বাজির শব্দ আমার বুকে এসে বিঁধছে। আমার ভালোবাসার মানুষটা আজ অন্য কারো। ধুমধাম করে খুব বড়লোক ফ্যামিলিতে অরুণের বিয়ে হয়ে গেল। এদিকে আমি, সে যে কতটা কষ্ট পেল তা শুধু আমার আল্লাহ জানেন। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম, রাত দিন শুধু কাঁদতাম। মা বাবা আমার অবস্থা দেখে খুব ভয় পেয়ে গেলেন। তারা বুঝলেন আমাকে এই শহর থেকে, এই পরিবেশ থেকে সরাতে হবে। আমার বাবা খুব সাধারণ একজন মানুষ ছিলেন। তিনি তড়িঘড়ি করে আমার বিয়ের ব্যবস্থা করলেন। ছেলের নাম রিয়াদ, খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। ছোট্ট একটা সরকারি চাকরি করে। দেখতে আহামরি সুন্দর না, কিন্তু মানুষটা ভালো। আমার বাবা আমাকে বললেন, মা, আমরা গরিব মানুষ, বড়লোকের ছেলের সাথে পাল্লা দিতে গিয়ে তুই শুধু কষ্টই পাবি। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। রিয়াদ ছেলেটা ভালো, ও তোকে সুখে রাখবে। আমি আর কোনো প্রতিবাদ করিনি। অরুণের প্রতি অভিমান আর নিজের ভাগ্যকে মেনে নিয়ে আমি রিয়াদকে বিয়ে করলাম। আমার বিয়েতে কোনো ব্যান্ড পার্টি ছিল না, কোনো আলোকসজ্জা ছিল না। খুব সাদামাটাভাবে ঘরোয়া আয়োজনে আমার বিয়ে হলো। বাসর রাতে রিয়াদ আমার কাছে এসে বসলো। আমি ভেবেছিলাম হয়তো ও আমার অতীত নিয়ে প্রশ্ন করবে, কিন্তু ও আমাকে অবাক করে দিয়ে বলল, আমি জানি তোমার মনে কষ্ট আছে। আমি জোর করে তোমার মনে জায়গা নিতে চাই না। আমি শুধু চাই তুমি আমাকে বন্ধু ভাবো। আমরা দুজন মিলে আমাদের এই ছোট্ট সংসারটা সাজাবো। রিয়াদের এই একটা কথায় আমার মনের অনেকখানি ভার কমে গেল। আমি বুঝলাম অরুণ আমাকে স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু রিয়াদ আমাকে সম্মান দিয়েছে, আর ভালোবাসার চেয়ে সম্মানের মূল্য অনেক বেশি। শুরু হলো আমার নতুন জীবন। রিয়াদ মানুষটা সত্যি মাটির মানুষ। ও অল্প বেতনে চাকরি করে, মাসের শেষে টানাটানি হয়, কিন্তু ওর মুখে কখনো বিরক্তি দেখিনি। ও আমাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করত। অফিসে যাওয়ার সময় বলতো, সাবধানে থেকো। ফেরার সময় আমার জন্য 10 টাকার বাদাম বা একটা বেলি ফুলের মালা নিয়ে আসতো। এই ছোট ছোট উপহারগুলোর মধ্যে যে কতখানি ভালোবাসা মিশেছিল তা আমি বলে বোঝাতে পারবো না। অরুণের অঢেল টাকা ছিল, কিন্তু আমার জন্য ওর সময় ছিল না। আর রিয়াদের টাকা নেই, কিন্তু ওর পুরো সময়টা শুধু আমার জন্য। আস্তে আস্তে আমি অরুণকে ভুলতে শুরু করলাম। রিয়াদের ভালোবাসায় আমার পুরনো ক্ষতগুলো শুকাতে শুরু করলো। দেখতে দেখতে 13টি বছর কেটে গেল। আমাদের সংসারে এলো ফুটফুটে এক কন্যা সন্তান। আমরা তার নাম রাখলাম অদ্বিতা। রিয়াদ, আমি আর অদ্বিতা, এই তিনে মিলে আমাদের ছোট সুখের পৃথিবী। আমাদের সংসারে বিলাসিতা নেই, এসি নেই, দামি গাড়ি নেই, কিন্তু যেটা আছে সেটা হলো শান্তি। রাতের বেলা আমরা যখন একসাথে খেতে বসি, তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। আমরা একে অপরের দিকে তাকিয়ে হাসি, সুখ দুঃখ ভাগ করে নিই। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, ভাবি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অরুণের সাথে বিয়ে হলে হয়তো আমি অনেক টাকার মালিক হতাম, কিন্তু এই শান্তিটা হয়তো পেতাম না। কিন্তু মনের গহীনে কোথাও একটা সুপ্ত বেদনা হয়তো ছিল। মাঝে মাঝে মনে হতো, অরুণ এখন কেমন আছে? ও কি আমাকে মনে রেখেছে, নাকি সেই ধনী বউকে নিয়ে সুখে দিন কাটাচ্ছে? শুনেছি ওর বউ নাকি খুব দেমাকি। হবেই তো, বড় লোকের মেয়ে। অরুণের বাবা মাপো এমন মেয়েই চেয়েছিলেন। নিশ্চয়ই তারা এখন খুব সুখে আছেন। আমার এই কৌতূহল যে একদিন আমাকে এমন এক পরিস্থিতির মুখোমুখি করবে, তা আমি কখনো ভাবিনি। ফেব্রুয়ারি মাস, আমাদের বাঙালির প্রাণের মাস। নগরীতে বইমেলা চলছে। আমার মেয়ে অদ্বিতা কয়েকদিন ধরেই বায়না ধরেছে বইমেলায় যাবে। রিয়াদও বলল, চলো, অনেকদিন কোথাও যাওয়া হয় না, ছুটির দিনে সবাই মিলে ঘুরে আসি। আমিও রাজি হলাম। বিয়ের পর সংসারের চাপে আর মেয়ের পড়াশোনার চাপে খুব একটা বের হওয়া হয় না, তাই ভাবলাম বইমেলায় গেলে মনটা ভালো লাগবে। বিকেলের দিকে আমরা বইমেলায় পৌঁছলাম। মানুষের ঢল নেমেছে। ধুলোবালি আর মানুষের ভিড় ঠেলে আমরা এগিয়ে যাচ্ছি। চারিদিকে নতুন বইয়ের ঘ্রাণ, মাইকে গান বাজছে। অদ্বিতা ওর বাবার হাত ধরে এ দোকান ও দোকান ঘুরছে। আমি ওদের পেছনে পেছনে হাঁটছি। হঠাৎ আমার চোখ আটকে গেল একটা স্টলের সামনে। ভিড়ের মধ্যে খুব পরিচিত একটা কণ্ঠস্বর কানে এলো। বুকটা ছাত করে উঠল। এই কণ্ঠ তো আমার খুব চেনা। 13 বছর পার হয়ে গেলেও এই কণ্ঠ আমি ভুলিনি। আমি একটু এগিয়ে গেলাম। দেখলাম একটা বড় প্রকাশনা সংস্থার স্টলের সামনে দাঁড়িয়ে আছে অরুণ। 13 বছরে ওর চেহারাটা একটু ভারী কি হয়েছে, চুলে 2-1টা পাক ধরেছে, কিন্তু সেই গায়ের রং, সেই দাঁড়ানোর ভঙ্গি সব একই আছে। ওর পরনে দামি পাঞ্জাবি, হাতে দামি ঘড়ি, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে আমি চমকে গেলাম। সেই হাসি খুশি প্রাণবন্ত অরুণ যেন কোথায় হারিয়ে গেছে।
ওর চোখে মুখে এক ধরনের ক্লান্তি আর বিষণ্ণতার ছাপ। অরুণের পাশেই দাঁড়িয়ে আছে এক মহিলা, খুব সাজগোজ করা, গহনায় মোড়ানো শরীর। দেখলেই বোঝা যায় ইনি অরুণের স্ত্রী, কিন্তু তার মুখের ভঙ্গি খুব উগ্র। তিনি অরুণের সাথে কিছু একটা নিয়ে খুব জোরে জোরে কথা বলছেন। আমি একটু আড়ালে দাঁড়ালাম। আমি চাইছিলাম না অরুণ আমাকে দেখুক, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছিল ওরা কি নিয়ে ঝগড়া করছে বা অরুণ এখন কেমন আছে। আমি রিয়াদকে বললাম, তোমরা একটু বই দেখো, আমি ওই দিকটা একটু দেখে আসি। রিয়াদ মাথা নেড়ে মেয়েকে নিয়ে বই দেখতে লাগলো। আমি ধীরে ধীরে অরুণদের দিকে এগিয়ে গেলাম। দূর থেকে আমি দেখলাম অরুণের স্ত্রী অরুণের সাথে খুব বাজে ভাষায় কর্কশ সুরে কথা বলছে। তার গলার স্বর এতটাই চড়া যে আশেপাশের মানুষজন উকি দিয়ে তাকাচ্ছে। মহিলাটি বলছিল, আমি তো আর তোমার ওই ফকিরনি প্রেমিকার মতো নয় যে তোমার সব কথা মেনে নেব। আমাকে এই গরমে এখানে কেন নিয়ে এসেছো? গাড়িতে এসি কাজ করছিল না কেন? ড্রাইভারকে কেন ধমক দাওনি? সামান্য বিষয় নিয়ে তিনি অরুণকে সবার সামনে অপমান করছিলেন। অরুণ খুব বিব্রত বোধ করছিল। সে বারবার এদিক ওদিক তাকাচ্ছে। তার ফর্সা মুখটা অপমানে লাল হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম। এই সেই অরুণ যার বাবা মা স্ট্যাটাসের দোহাই দিয়ে আমাকে বর্জন করেছিল, আজ তাদের সেই স্ট্যাটাস সম্পন্ন পুত্রবধূ তাদের ছেলেকে রাস্তার মাঝখানে কুকুরের মতো অপমান করছে। অরুণের স্ত্রী থামছেই না, সে বলেই যাচ্ছে, তোমার মতো অপদার্থকে বিয়ে করে আমার জীবনটা শেষ। আমার বাবার টাকা আছে বলে তুমি আজ এই পজিশনে আছো, নইলে রাস্তায় ভিক্ষা করতে হতো। হঠাৎ একসময় শুনতে শুনতে বিরক্ত হয়ে অরুণ তার বউকে বলল, এটা পাবলিক প্লেস, একটু ঠান্ডাভাবে ভালোভাবে কথা বলো। যা বলার যা করার বাড়িতে ঘরের মধ্যে করো। এটা পাবলিক প্লেস, কথাটা মনে রেখো। অরুণের গলায় এক ধরনের অসহায় আকুতি ছিল। সে চাইছিল না মেলায় আসা শত শত মানুষের সামনে তাদের পারিবারিক কলহটা এভাবে নগ্ন হয়ে পড়ুক। কিন্তু কে শোনে কার কথা? অরুণের ওই অনুরোধ যেন আগুনে ঘি ঢেলে দিল। তখন অরুণের বউ আরও চড়া স্বরে অরুণকে বলল, আমি তো আর তোমার হতে পারিনি, তাই আমার কথা তোমার ভালো লাগতেছে না। শুনেছি তো আমার সাথে বিয়ের পূর্বে কোথাকার কোনো বস্তির মেয়ের সাথে তোমার নাকি সম্পর্ক ছিল। সারাদিন তো ওই ছোটলোক মেয়েটার কথাই ভাবো, তার গুণগান তো তোমার মুখে ধরে না। আমার নামটা শুনে আমি চমকে গেলাম। 13 বছর পর অরুণের মুখে বা ওর পরিবারের কারো মুখে আমার নাম উচ্চারিত হবে তা আমি ভাবিনি, তাও আবার এমন একটা পরিস্থিতিতে। অরুণের স্ত্রী আমাকে উদ্দেশ্য করে যা তাই গালাগালি করতে লাগলো। সে বলল, ওই মেয়ে নিশ্চয়ই তোমাকে জাদু করেছিল, নইলে এমন সুন্দরী আর ধনী বউ রেখে তুমি কেন উদাস হয়ে থাকো? এই কথা শুনে অরুণ আর চুপ থাকতে পারল না। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে তার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে এমন একটা কথা বলল যা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। অরুণ খুব শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, ওর কথা বলছো? ও তো তোমার থেকে 1000 গুণে ভালো। বড়লোকের মেয়ে না হতে পারে, কিন্তু তার ভালোবাসা ছিল আকাশ ছোঁয়া। সে আমাকে জীবনের থেকে বেশি ভালোবাসতো। আমাকে এতটাই সম্মান করত, ভালোবাসতো, যার 1000 ভাগের 1 ভাগও তোমার কাছ থেকে পাই না। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার চোখ দিয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়তে লাগলো। অরুণ আজ 13 বছর পর স্বীকার করছে আমার ভালোবাসার কথা। সে আজ বুঝতে পেরেছে টাকার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি। অরুণের মুখে আমার প্রশংসা শুনে যেমন অবাক হচ্ছিলাম, তেমনি আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছিল। অরুণ তখনও থামেনি। সে তার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে আঙুল উঁচু করে বলল, আমার সাথে নিজেকে তুলনা করো না। কোথায় শেখ সাদিয়ার, কোথায় ছাগলের লাদি? আমি শুধু তোমাকে বিয়ে করেছি আমার বাবা মার মুখের দিকে তাকিয়ে, তাদের কথা রাখতে গিয়ে। তাদের চাপে হার মেনে আমি আমার ভালোবাসাকে বিসর্জন দিয়েছিলাম। ভেবেছিলাম তোমরা ধনী মানুষ, হয়তো তোমাদের মনটাও বড় হবে, কিন্তু আমি ভুল ছিলাম। অরুণের গলা কাঁপছিল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যেন এখনও আমার বুকের মধ্যেখানে জায়গা করে আছে। ও আমার অতীত হতে পারে, কিন্তু ও আমার অস্তিত্বের সাথে মিশে আছে। যখন তুমি বারবার আমাকে অত্যাচার করো, তখন মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে ছুটে যাই তার কাছে। মনে হয় তার পায়ের কাছে বসে একটু শান্তি খুঁজি। কিন্তু তারও তো বিয়ে হয়ে গেছে, তাই যেতে পারি না। আমি তো তার জীবনটা নষ্ট করতে পারি না। সে যেখানেই থাকুক, তাকে সুখে থাকতে দেওয়াটাই আমার প্রায়শ্চিত্ত। অরুণের স্ত্রী এই কথাগুলো শুনে রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। অরুণ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর পকেট থেকে রুমাল বের করে চোখ মুছল। দূর থেকে অরুণের এই অসহায় রূপ দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। যে অরুণকে আমি একসময় রাজপুত্রের মতো ভাবতাম, আজ তাকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিঃস্ব মানুষ। তার অঢেল টাকা আছে, দামি গাড়ি আছে, কিন্তু মনে শান্তি নেই।
ঘরে এমন এক স্ত্রী যে তাকে বিন্দুমাত্র সম্মান করে না। অরুণের থেকে এরকম কথা যখন আমি শুনলাম, তখন মনে হলো অরুণের সাথে আমার বিয়ে না হয়ে যে আমি কষ্ট পেয়েছিলাম, তার 1000 গুণে ভালো লাগছে আজকে। মনে হলো সত্যিই অরুণ আজ আমাকে ভালোবাসে। এতদিন আমার মনে একটা চাপা ক্ষোভ ছিল। মনে হতো আল্লাহ কেন আমাকে অরুণের সাথে মিলিয়ে দিলেন না, কেন আমাকে গরিব ঘরে জন্ম দিলেন। কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সেই সব অভিযোগ বাণী হয়ে গেল। আমি বুঝলাম আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অরুণের সাথে বিয়ে হলে আজ হয়তো আমাকেও ওই দামি শাড়ি গয়না পরে চোখের জল ফেলতে হতো, অরুণের বাবা মায়ের দেওয়া অপমানের বোঝা সইতে হতো। আমি চোখ মুছে নিজেকে সামলে নিলাম। অরুণের সামনে যাওয়ার সাহস আমার হলো না, বা প্রয়োজনও মনে করলাম না। 13 বছর পর এই ভাঙা মানুষটার সামনে দাঁড়িয়ে আমি কি বলবো? আর আমি এখন অন্য একজনের স্ত্রী, আমার একটা মেয়ে আছে, আমার পৃথিবী এখন তাদের ঘিরে। অরুণ আমার জীবনের একটা অধ্যায় ছিল, যা অনেক আগেই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আজকের এই ঘটনা সেই অধ্যায়ের শেষ পাতায় একটা সুন্দর সমাপ্তি টেনে দিল। আমি ধীর পায়ে রিয়াদ আর অদ্দিতার কাছে ফিরে গেলাম। রিয়াদ তখন অদ্দিতাকে একটা ভূতের বই কিনে দিচ্ছে। আমাকে দেখে রিয়াদ হাসল, বলল, কি ব্যাপার, তোমার চোখ লাল কেন, কিনেছো নাকি? আমি মুচকি হেসে বললাম, না তো, বইমেলায় এত ধুলো, চোখে মনে হয় বালি গেছে। রিয়াদ ব্যস্ত হয়ে পকেট থেকে টিস্যু বের করে আমার চোখ মুছে দিল, বলল, সাবধানে থাকবে তো, চলো তোমাকে আইসক্রিম খাওয়াই, মন ভালো হয়ে যাবে। এই রিয়াদের এই সামান্য যত্নটুকু দেখে আমার চোখে আবার পানি চলে এলো। এই মানুষটার হয়তো কোটি টাকা নেই, কিন্তু আমার চোখের এক ফোঁটা জলের দাম তার কাছে কোটি টাকার চেয়েও বেশি। অরুণ তার স্ত্রীর কাছে অপমানিত হয়, আর আমি আমার স্বামীর কাছে রানীর মতো থাকি। এটাই তো সুখ, এটাই তো সার্থকতা। আমি রিয়াদের হাতটা শক্ত করে ধরলাম, মনে মনে বললাম, আল্লাহ তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে অরুণের টাকা দাওনি, কিন্তু রিয়াদের ভালোবাসা দিয়েছ। বাড়ি ফেরার পথে বাসে জানলার পাশে বসেছিলাম। বাইরের ল্যাম্পপোস্টগুলো একটার পর একটা পেছনে ফেলে যাচ্ছিলাম, ঠিক যেমন আমি অরুণকে পেছনে ফেলে এসেছি। মনে হলো সত্যিকারের ভালোবাসা শুধু পাওয়ার মধ্যে পূর্ণতা থাকে না, না পাওয়ার মধ্যেও থাকে। অরুণ আমাকে না পেয়েও ভালোবাসে, আর আমি তাকে না পেয়েও আজ সুখী। অরুণ তার যন্ত্রণার মধ্যে আমাকে মনে রেখেছে, এটাই আমার জীবনের সেরা প্রাপ্তি। বাসায় ফিরে মেয়েকে ঘুম পাড়িয়ে আমি বারান্দায় এসে দাঁড়ালাম। আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে। আমার মনে হলো অরুণও হয়তো এখন এই চাঁদটার দিকে তাকিয়ে আছে, হয়তো ভাবছে আমি কোথায় আছি, কেমন আছি। অরুণ, তুমি যেখানেই থাকো ভালো থেকো। তোমার এই যন্ত্রণাময় জীবন থেকে আল্লাহ তোমাকে মুক্তি দিক। তোমার জন্য আমার মনে আর কোনো অভিমান নেই, আছে শুধু এক বুক দোয়া। তুমি ছিলে আমার প্রথম প্রেম, কিন্তু রিয়াদ হলো আমার শেষ ঠিকানা। প্রিয় দর্শক, আজকের গল্পটা এখানেই শেষ করছি। এই গল্প থেকে আমরা একটা শিক্ষা পেলাম। আমরা অনেক সময় না পাওয়ার বেদনায় হতাশ হয়ে যাই, ভাবি জীবনটা বুঝি শেষ হয়ে গেল। কিন্তু সময়ের স্রোতে গা ভাসালে দেখা যায় যা